শ্রদ্ধা ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল। দুর্নীতিযুক্ত কোনো মানুষ চাই না, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। কোনো স্বৈরাচার যেন না থাকে, আমরা যেন মুক্তভাবে কথা বলতে পারি। বিজয় র্যালিতে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়। এই রক্ত আর যেন না হয়, আমরা বৈষম্যবিহীন বাংলাদেশ চাচ্ছি। বিজয় দিবসে মোদির স্ট্যাটাস ঘিরে সমালোচনার ঝড়, বিতর্কিত টুইটের কড়া প্রতিবাদ আসিফ নজরুল ও হাসনাত আব্দুল্লাহর। ভারতের স্বাধীনতা দিবস হিসেবে আজকে পালন করছে, এটাকে আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং অখণ্ডতার উপরে আমরা হুমকি মনে করছি। এবং বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের বিজয় দিবস উদযাপন, বিদেশের মাটিতে তরুণ প্রজন্মকে গৌরবময় ইতিহাস আঁকড়ে ধরার বার্তা। দর্শক, স্বাগত প্রবাসী সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক, দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকাল 10:30টায় প্রথমে রাষ্ট্রপতি এবং পরে 7:15টায় প্রধান উপদেষ্টা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সরকারের উপদেষ্টারা জানান, সমৃদ্ধির পথে বাংলাদেশের যাত্রা হবে অদম্য। নতুন সূর্যের রক্তিম আভা জানিয়ে দেয় স্বাধীনতার 53 বছরে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। লাল সবুজের 30 লক্ষ কারিগরকে সম্মান জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাবনত হয় পুরো জাতি। সূর্যোদয়ের ক্ষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির পক্ষে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। সঙ্গে ছিলেন ঢাকা সফররত পূর্ব তিমুরের রাষ্ট্রপতি হোসে রামোস হোর্তা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সৌধ প্রাঙ্গণ খুলে দেয়া হয় সাধারণের জন্য। সময়ের সাথে বাড়তে থাকে মানুষের স্রোত। শ্রদ্ধা জানানোর মিছিলে সামিল হন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলের সদস্যরা। সবার কণ্ঠেই ছিল অভিন্ন এক সুর, আর তা হলো সমৃদ্ধির পথে বাংলাদেশের যাত্রা হবে অদম্য। 30 লক্ষ শহীদ এবং অনেক মা বোনের সম্ভ্রমহানির বিনিময়ে আমরা যেই 71-এ যেই রাষ্ট্র পেয়েছিলাম, এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি, আমরা যাতে এই ব্যাপারে খুবই দায়িত্বশীল আচরণ করি সব সংগঠন, রাজনৈতিক দল এবং মানুষ। অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টারা মনে করেন, বিজয়ের 53 বছর পর নতুনভাবে তা উদযাপনের সুযোগ এসেছে। আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। 1971 সালের স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের বুকে একটি রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়, আমাদের স্বাধীনতা অর্জিত হয়। 1971 সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের 2024-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। বেলা বাড়ে, কিন্তু শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল কমে না। মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্বপ্ন পূরণের দৃঢ় অঙ্গীকার ভেসে আসে মিছিলে মিছিলে। বাংলাদেশের শ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধের গৌরবময় বিজয়। স্বাধীনতার 5 দশক পরও শ্রেণীহীন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা কিংবা অর্থনৈতিক মুক্তির সংগ্রামে এই বিজয় হয়ে ওঠে অনুপ্রেরণার অবিনাশী উৎস। শাহ আলী জয়, নিউজ 24, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। শ্রদ্ধার মিছিলে রাজনীতির সব মত পথ মিশেছে আজ সাভার জাতীয় স্মৃতিসৌধে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছেন, 71-এ বিজয় এলেও দেশের মানুষের মুক্তি এখনো মেলেনি। 24-এর অভ্যুত্থান দেশ গড়ার নতুন সে সুযোগ তৈরি করেছে। প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানো শেষে শহীদ বেদি খুলে দেওয়া হয় সর্বস্তরের মানুষের জন্য। এ সময় একে একে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর জেএম জাহিদ হোসেন বলেন, সরকার যত দ্রুত জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দেবেন, তত দ্রুতই ষড়যন্ত্রের অবসান হবে। জনগণ তার অধিকার প্রয়োগ করতে চায়, জনগণ তার দেশের মালিকানা চায়। সেজন্যই আগামী দিনে যত দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত
বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্র বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। এদিকে শ্রদ্ধা জানানোর সময় ভিড়ের চাপে কিছুটা অসুস্থ হয়ে পড়লে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সিএমএইচ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। শ্রদ্ধা জানানো শেষে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বলেন, ৭১-এ বিজয় এলেও দেশের মানুষের মুক্তি এখনো পুরোপুরি মেলেনি, আরো অনেক পথ পেরোতে হবে বলে মন্তব্য তাদের। বিজয় হয় নাই এখনো। যেদিন সবাই ভাত খেতে পারবে, যেদিন সবার কাপড় হবে, যেদিন সবার বাসস্থান হবে, কর্ম হবে, চিকিৎসা হবে, সেদিনই হবে বিজয়। শ্রদ্ধা জানান জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জানান তারা। যতদিন বাংলাদেশের এই ভৌগোলিক সীমানা থাকবে, বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে, ততদিন পর্যন্ত এই তরুণ প্রজন্ম ২৪ হোক আর আগামীর হোক, দিল্লির আগ্রাসন থেকে এবং আওয়ামী ফেসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত রাখবে। রাজনৈতিক দলের পাশাপাশি বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও। নতুন প্রেক্ষাপটে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ছিল তাদের মুখে। আহাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা। ১৬ই ডিসেম্বরের বিজয়কে ভারতের ঐতিহাসিক বিজয় দাবি করে বিতর্কের জন্ম দিয়েছেন নরেন্দ্র মোদী, যার কড়া প্রতিবাদ জানিয়ে সরব হচ্ছেন অনেকে। এদিকে কড়া প্রতিবাদ জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে প্রতিবাদ জানিয়ে বলেছেন, এ বিজয় শুধুই বাংলাদেশের। বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দপ্তর কলকাতার ফোর্ট উইলিয়ামে ছিল নানা আয়োজন। উপস্থিত ছিলেন ভারতের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর পূর্বাঞ্চলীয় শাখার শীর্ষ কর্মকর্তারা, ছিলেন বাংলাদেশের ১৭ জন প্রতিনিধি। এ সময় উভয় দেশের সম্পর্ক উন্নয়নে জোর দেন বিশিষ্টজনেরা। গণহত্যার পরে আমরা এই দেশটা দাঁড়িয়ে গেছে, ভারত আমাদের সাহায্য করেছে, আমরা অ্যাকনলেজ করেছি, আমাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো হয়েছে। দু একবার কিছু ব্যাকগ্রাউন্ডে চলে গেছে সম্পর্ক, এই ফেজগুলো পার হয়ে যাবে। আমরা নিশ্চিত এই বন্ধুত্বটা আজীবন চলবে, পৃথিবী যতদিন থাকবে। তবে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত, এমন মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেটিকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি বলে মনে করছেন অনেকেই। মোদীর পোস্টের তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানান, ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়। মোদীর বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন অনেকে। বলছেন, মুক্তিযুদ্ধ আর ২৪-এর ভারতের অবস্থানের বদল হয়েছে বিস্তর। তবে দুই বাংলার সম্পর্কের বন্ধন অটুট থাকুক, এমনটাই চাওয়া ওপার বাংলার মানুষের। মাসুদ রানা, নিউজ 24। নরেন্দ্র মোদীর স্ট্যাটাসের কড়া জবাব দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আস্তাত আব্দুল্লাহ। এ সময় ঢাকার রাজপথে বিজয়ের উল্লাসে মেতেছেন তরুণরা। রক্ত দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করা আপসহীন শিক্ষার্থীরা স্মরণ করেছেন মুক্তিযুদ্ধের বীর সেনানীদের। তরুণদের প্রত্যাশা, নতুন বাংলাদেশে থাকবে না আধিপত্যবাদের চোখ রাঙানি। আজাদী, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, ৪৭, ৭১, ২৪। ঢাকার রাজপথে তারুণ্যের বিজয় রথ। সবার কণ্ঠে বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যয়। শহীদ মিনার থেকে শুরু বৈষম্য বিরোধী ছাত্রদের বিজয় মিছিল, যাতে অংশ নিতে এক কাতারে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা। তরুণরা বলছেন, গত ১৬ বছরে বিজয়ের স্বাদ পায়নি সাধারণ মানুষ। এক দল এবং গোষ্ঠীর হাতেই বন্দী ছিল বিজয়। স্বাধীনতাটা জনগণ ধারণ করতে পেরেছিল, কিন্তু শাসক গোষ্ঠীর কারণে বিভিন্ন সময় এটা লুণ্ঠিত হয়েছে পার্শ্ববর্তী দেশের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। ২৪ সালের যে বিজয় হয়েছে, আজকে ১৬ই ডিসেম্বরের বিজয়ের সাথে সেই বিজয়ের আনন্দটা একাকার হয়ে যাচ্ছে। ২৪-এর বিজয় তাই উচ্ছ্বাসের। নতুন এই বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় তাদের। আমরা সবসময় চাইবো বাংলাদেশে যেন আমাদের কোনো স্বৈরাচার না থাকে, বৈষম্য যেন দূরে থাকে আমাদের কাছ থেকে। এই রক্ত আর যেন না হয়, আমরা বৈষম্যবিহীন বাংলাদেশ চাচ্ছি। শাহবাগ, দোল চত্বর ঘুরে বিজয় মিছিল থামে ফের শহীদ মিনারে। বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত টুইটার পোস্টের কড়া প্রতিবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আস্তাত আব্দুল্লাহ। যে মোদী দাবি করেছেন যে এই
যুদ্ধটা এটা শুধু ভারতের একটা যুদ্ধ ছিল এবং এটাকে তারা ভারতের স্বাধীনতা দিবস হিসেবে আজকে পালন করছে। এটাকে আমরা বাংলাদেশের স্বাধীনতা এবং অখণ্ডতার উপরে আমরা হুমকি মনে করছি। এর আগে সকাল 10টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন ছাত্র জনতা সহ সংগঠনের নেতাকর্মীরা। র্যালির প্রথম অংশে ছিলেন জুলাই অভ্যুত্থানে আহতরা। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশে বিজয় দিবস উদযাপন করেছে প্রবাসীরা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। আয়োজকরা বলছেন, প্রবাসে তরুণ প্রজন্মকে বাংলাদেশের গৌরবময় ইতিহাস জানাতে এমন আয়োজনের বিকল্প নেই। যথাযথ মর্যাদা এবং বিপুল উৎসাহের মধ্য দিয়ে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে পালিত হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস। দিনটি উপলক্ষে সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির। অস্থায়ী সৌধে ফুল অর্পণ করেন কনস্যুলেট কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। দিবসটি উপলক্ষে সোমবার সকালে কুয়েতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে দিনের কার্যক্রম শুরু হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে। দূতাবাসের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়ে পতাকা উত্তোলন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন। উৎসব মুখর পরিবেশে ওমানের মাস্কটে বাংলাদেশ দূতাবাস মহান বিজয় দিবস উদযাপন করেছে। দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী, ওমান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃত্ববৃন্দ এবং বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। এদিকে কানাডার টরন্টোতে মহান বিজয় দিবস পালিত হয়েছে। প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে বুদ্ধিজীবী চর্চা সাংস্কৃতিক কর্মীদের পদচারণায় মুখরিত ছিল বিজয় দিবসের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তান সহ সকল বয়সের মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের সময় নিয়ে ধারণা দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, 2025 সালের শেষের দিকে কিংবা 2026 সালের প্রথমার্ধে হতে পারে জাতীয় নির্বাচন। সুনির্দিষ্ট দিন তারিখ ঠিক করতে তার নেতৃত্বে গঠিত হবে জাতীয় ঐকমত্য কমিশন। মহান বিজয় দিবস উপলক্ষে সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতেই দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান তিনি। 16 ডিসেম্বরে যুদ্ধ জয় করে পৃথিবীর বুকে বাঙালি জাতির একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাস। অনেকটা আকস্মিকভাবে কথা বলেন ভোট প্রসঙ্গে। চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি জানালেও ধারণা দেন কবে নাগাদ হতে পারে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন। যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। প্রধান উপদেষ্টা জানান, সংস্কার কমিশনগুলো খুব শিগগিরই জমা দেবে চূড়ান্ত প্রতিবেদন। ভোটের রোডম্যাপ ঘোষণা করতে এরপরই 6 কমিশনের চেয়ারম্যানদের নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের ইঙ্গিত দেন অন্তর্বর্তী সরকারের প্রধান। যেহেতু জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা অন্তর্বর্তীকালীন সরকারের অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব, তা বিবেচনা করে আমি এই কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করব। বলেন, ভোটার তালিকা হালনাগাদ করে তরুণ প্রজন্ম সহ সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সংস্কার করে দৃষ্টান্ত স্থাপনে আরও অনেক বেশি উন্নত করতে হবে দেশের সামগ্রিক নির্বাচনী ব্যবস্থা। পাচার করা এই সীমাহীন অর্থ এখন আবার দেশে গোলযোগ সৃষ্টি করে তারা এদেশে ফিরে আসার সুযোগ সৃষ্টির কাজে ব্যয় করছে। কেবল নির্বাচন ইস্যুতে নয়, জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে রাজনীতি, অর্থনীতি সহ সমসাময়িক নানা প্রসঙ্গ উঠে আসে প্রধান উপদেষ্টার বক্তব্যে। স্বপ্ন ও সম্ভাবনার কথা বলেছেন, করেছেন আত্মসমালোচনাও। অকপটে স্বীকার করেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি অন্তর্বর্তী সরকার। দেশে এমন ধরনের পোষ্যতোষী পুঁজিবাদ তৈরি করা হয়েছিল। বিজয়ের মাসে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন, সাম্প্রদায়িক রাজনীতি রুখে দিতে হবে, নিশ্চিত করতে হবে ভয়ভীতিহীন রাষ্ট্র। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। কমিটির সদস্য মেজর হাফিজের আশা, 2025 সালের মাঝামাঝি সময়ে সরকার নির্বাচনের ঘোষণা দেবে।
এদিকে আগামী ডিসেম্বরের শেষে বা ২৬ জানুয়ারির শুরুতে নির্বাচন করতে কমিশন প্রস্তুত। জামায়াতের নায়েবে আমির সাংবাদিকদের বলেন, অপরাধের বিচারের পরেই জনগণ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। বঙ্গভবনে বিজয় দিবসের আয়োজনে তারা এসব কথা বলেন। বিজয় দিবসের বিকেল, বঙ্গভবনে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নানা শ্রেণী পেশার মানুষ। বিজয় দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ পরিবারকে সম্বর্ধনা দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এছাড়াও তিনি পূর্ব তিমুরের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই আয়োজনে এসে বিএনপি ক্ষমতায় আসলেও প্রয়োজনীয় সংস্কার চলমান থাকবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সময়ের পরিবর্তনে, অবস্থার পরিবর্তনে সংস্কার হবে। এটা এক ব্যক্তি কিংবা একটা গোষ্ঠী একদিনে করে ফেলতে পারবে না। প্রয়োজনীয় সংস্কার চলমান থাকবে। আওয়ামী লীগ আর গণতন্ত্র তো এক জিনিস একসাথে যায় না, ফলে জাতির উপরেই আমরা ছেড়ে দিয়েছি। এটা জাতি সিদ্ধান্ত নেবে যে তারা জনগণের সাথে রাজনীতির জন্য আর আসতে পারে কি পারে না। কোনো দলকে বাদ দেয়া বা না দেওয়ার সিদ্ধান্ত জনগণই নেবে বলে জানান বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ। আগামী বছরের মাঝে তিনি যে কোনো একটা সময়, আগামী বছর যে কোনো একটি সময় নির্বাচনের দিন তারিখ তিনি ঘোষণা করবেন বলে আমরা আশা রাখি। নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ জানান, আগামী ডিসেম্বরের শেষে বা 2026-এর জানুয়ারির শুরুতে নির্বাচন করতে কমিশন প্রস্তুত। হ্যাঁ, আমরা প্রস্তুত হতে পারবো ইনশাল্লাহ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজয়ের 54 বছর উদযাপন করতে আয়োজন সবার আগে বাংলাদেশ সার্বজনীন কনসার্টের। বিএনপির আয়োজনে মানিক মিয়া অ্যাভিনিউতে সোমবার দুপুর থেকে শুরু হয়ে গান নিয়ে উন্মাদনা চলে মাঝরাত পর্যন্ত। মঞ্চ মাতান কনক চাপা, আসিফ আকবর, বেবি নাজনীন এবং এ প্রজন্মের প্রীতম হাসান থেকে শুরু করে নগর বাউল জেমসের মতো শিল্পীরা। আয়োজকরা বলেন, নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতেই এই আয়োজন। 10 ডিসেম্বর বিএনপির উদ্যোগে আত্মপ্রকাশ করে সবার আগে বাংলাদেশ নামের নতুন এই সংগঠন। মহান বিজয় দিবসে বেলা 1:30টার দিকে মানিক মিয়া এভিনিউয়ে এই সংগঠনের আয়োজনে শুরু হয় সবার আগে বাংলাদেশ কনসার্ট। শুরুতে গান পরিবেশন করেন শিল্পী খুরশেদ আলম। তারপর একে একে মঞ্চ মাতান প্রীতম, জেফার, কোয়ানা, বেবি নাজনীন, কনক চাপা সহ দেশের সঙ্গীত অঙ্গনের পরিচিত সব মুখ। আসিফ ভক্তদের জন্য এই দিনটি ছিল একটি বেশি উচ্ছ্বাসে, কারণ দীর্ঘদিন পর মঞ্চ মাতান বাংলা গানের রাজকুমার। দর্শকদের বলতে চাই যে আপনারা সবসময় ঐক্যবদ্ধ বাংলাদেশে, আমরা বাংলার হিন্দু, বাংলার মুসলিম, বাংলার খ্রিস্টান, বাংলার বৌদ্ধ, আমরা সবাই বাংলাদেশে। আমরা নতুন ঐক্যবদ্ধ দেশ পেয়েছি, এটাকে ধরে রাখতে হবে। দেশীয় শিল্প ও সংস্কৃতির প্রসারের সামনে আরো বড় পরিসরে এমন আয়োজন করার কথা জানান আয়োজকরা। আজকে বাংলাদেশের গান, বাংলাদেশের শিল্পী, বাংলাদেশের সংস্কৃতি, এর বিকাশটাকে আমরা প্রাধান্য দিচ্ছি, কারণ আমাদের মধ্যে তো দেশপ্রেম আছে। দেশপ্রেমটাকে আমরা জাগ্রত করতে চাই। সকলকে নিয়ে ঐক্যবদ্ধ করে এই বিজয় দিবস পালন করা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দেখতে চান বাংলাদেশ একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা না চাই হিন্দি, না চাই উর্দু, আমরা চাই আমাদের শিল্পীদেরকে আমরা সামনে আনতে চাই। ব্যান্ডের গানও মেতে ওঠে দর্শকরা। ডিফারেন্ট টাচ, আর্ক, সোলস, শিরোনামহীন, আর্টসেল, অ্যাভয়েড রাফা ও সোনার বাংলা সার্কাসের গান ছড়ায় মুগ্ধতা। নগরবাউল জেমসের পরিবেশনার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে সবার আগে বাংলাদেশ কনসার্টের। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। নারায়ণগঞ্জের ২৫০০-এ জাহিন স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। ঝাউগড়া এলাকায় জাহিন টেক্সটাইল মিলে সোমবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত 11:15টায় খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে যায় একে একে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মিলটির একটি তুলার গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ২৫০০, রূপগঞ্জ ও মাধবদী থেকে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ কার্যালয়ের উপসহকারী পরিচালক আরেফিন জানান, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কমিটি গঠন করে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হবে। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ।
একদিন আগে মৃত্যুর যে গুজব ঢেকেছিল শোকের অবগুণ্ঠনে, সেই গুজব সত্যি করে চলে গেলেন ভারতের কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন। ৭৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের এই পুরোধার। জাকির হোসেন দীর্ঘদিন রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই তবলা শিল্পীর প্রয়াণে শোকাহত ভারতসহ বিশ্বের সঙ্গীতাঙ্গন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি তুল্য এক শিল্পী জাকির হোসেন। তবলায় একক ক্যারিয়ারের দ্যুতি ছড়ানোর পাশাপাশি তিনি অনুষ্ঠান করেছেন পণ্ডিত রবিশঙ্কর, উস্তাদ আলী আকবর খাঁ, শিবকুমার শর্মার মতো কিংবদন্তিদের সঙ্গে। ৩ বছর বয়সে বাবার হাতে তবলায় হাতে খড়ি জাকির হোসেনের। ১২ বছর বয়সে বাবার সঙ্গে প্রথম কনসার্ট। এর পরের কাহিনী সবারই জানা। বিশ্ববাসী দেখেছেন কিভাবে বাদ্যশুলির মধ্য দিয়ে পূর্ব ও পশ্চিমের সঙ্গীতকে এক সুতোয় গেঁথেছেন এই জাদুকর। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কনসার্ট ফর বাংলাদেশের অন্যতম সংগঠক ছিলেন উস্তাদ জাকির হোসেনের বাবা আল্লাহ রাখা খান। পরবর্তীতে ২০১১ সালে বাংলাদেশে এসেছিলেন উস্তাদ জাকির হোসেন। ২০১৫ সালে ঢাকার আর্মি স্টেডিয়ামে শাস্ত্রীয় সঙ্গীত উৎসবে তার তবলার জাদুতে মুগ্ধতা ছড়িয়েছিলেন তিনি। জাকির হোসেনের জন্ম ১৯৫১ সালে ভারতের মুম্বাইয়ে। ২০৭০ সালে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেখানে জর্জ হ্যারিসনের লিভিং ইন দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অ্যালবামে অংশগ্রহণ তাকে এনে দেয় এক বিরাট স্বীকৃতি। আসমা তুলি, নিউজ 24। এবারে খেলার খবর। ক্রিকেটের ২২ গজ ছেড়ে দেশের জন্য যুদ্ধে নেমেছিলেন শহীদ জুয়েল, কিন্তু বিজয়ের ৫৩ বছর পরও তার পরিবারে আক্ষেপ। শহীদ জুয়েলের স্মৃতির প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের দাবি স্বজনদের। বিস্তারিত জানাচ্ছেন ইমরান হোসেন। ১৯৭১-এর রক্তস্নাত দিনগুলোতে জীবন বাজি রেখে যারা স্বাধীনতার পতাকা উড়িয়েছিলেন তাদের একজন শহীদ জুয়েল। ছিলেন প্রতিভাবান ক্রিকেটার, যার হাতে ছিল ব্যাট আর মনে ছিল অগাধ দেশপ্রেম। মুক্তিযুদ্ধের উত্তাল সেসব দিনে ব্যাটার জুয়েল বেছে নেন অস্ত্র। ২২ গজ ছেড়ে হাঁটেন রণাঙ্গনের পথে। শেষ পর্যন্ত স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেন নিজের জীবন। কিন্তু তার স্মৃতি কি যথার্থভাবে ধরে রাখতে পেরেছে বিসিবি? সেই খেলাকে সে বিসর্জন দিয়ে দেশের জন্য সে যুদ্ধ করছে, তাই না? জীবনটা দিয়ে দিছে, যে খেলার কথা সে চিন্তা করে না। তো এই সালে আর কোনো খেলার তো যায়নি, যুদ্ধে হয়ে গেছে, কিন্তু ওর জন্য কি এর চেয়ে বেশি কিছু করতে পারতো না বিসি? মিরপুর স্টেডিয়ামে শহীদ জুয়েলের নামে আছে একটি স্ট্যান্ড। এছাড়া প্রতি বছর বিজয় দিবসে একটি ম্যাচ আয়োজন করে সীমাবদ্ধ বিসিবি। শুধু একটা নাম দিচ্ছে, স্ট্যান্ড দিচ্ছে, এছাড়া তো আর কিছুই দেয় না। তাও তো এত ছোট স্ট্যান্ড কিছুই দেখা যায় না। তারপর আমরা প্রত্যেকবারই বলি যে একটা মুরাল দেন, একটা তার মধ্যে ওর বায়োগ্রাফি দেন, যে এই যে প্রজন্মের এরা যেন জানতে পারে। শহীদ জুয়েলের বোনের আশা সব বাধা পেরিয়ে বিশ্ব দরবারে আরো দাপট দেখাবে টাইগাররা। স্বাধীনতার জন্য ক্রিকেট ছেড়ে জীবন উৎসর্গ করেছিলেন শহীদ জুয়েল, কিন্তু তার স্মৃতি আজ কতটা জীবন্ত সেই প্রশ্ন থেকে যায় বিজয়ের ৫৩ বছর পরও। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। ছেলেদের জাতীয় ক্রিকেট দলের মতো বিজয় দিবসে জয় এনে দিয়েছে মেয়েদের অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলও। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনূর্ধ্ব ১৯ নারী এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২৮ রানে হারিয়েছে বাংলাদেশ। বায়োমাস ওভালে বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ১২২ রান তোলে বাংলার নারীরা। রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ইনিংস থামে ৮ উইকেটে ৯৪ রানে। অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি এবং ফারজানা ও নিশিতা আক্তার ২টি করে উইকেট নেন। এই ছিল সংবাদের সাথে থাকার ধন্যবাদ সবাইকে।